সুনামগঞ্জের হাওরে মাছ না পাওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে মৎস্যজীবীদের জীবনযাত্রা। খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত তারা। লিজ প্রথা বাতিলের দাবি। রাজধানী মিরপুরের বেশ কিছু এলাকায় পানির তীব্র সংকট, হাজার হাজার মানুষের জীবনযাত্রা স্থবির। ঢাকা ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বিকার, অভিযোগ স্থানীয়দের। অবৈধ দখলের কারণে এখন মৃতপ্রায় চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদের কোনো উদ্যোগ নেই। এবং বোরো মৌসুমে ফসল ঘরে ওঠানোর আগেই ধানের ব্লাস্ট রোগে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার। ঋণ শোধে সরকারি সহায়তা দাবি, আশ্বাস কৃষি কর্মকর্তাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের আগে জানিয়ে দেব অন্যান্য কিছু খবর। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার প্রধান আসামি সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমানকে আজ ঢাকায় সিএমএম আদালতে তোলা হবে। ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার 5 দিন পর গতরাতে ঢাকার গোয়েন্দা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিলেট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতেই ধর্ষণ মামলার এই দুই আসামিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পুলিশ। ভোরে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এসে পৌঁছায়। তাদের আনার পর ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তা ডিবি কার্যালয়ে গেছেন। এদিকে সাফাতের আরেক সহযোগী মামলার অন্য আসামি নাইম এবং দেহরক্ষী ও গাড়ি চালককে এখনো গ্রেফতার করা যায়নি, তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মামলায় ধর্ষিত দুই শিক্ষার্থী ঢাকা মহানগর হাকিম আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে 22 ধারায় জবানবন্দি দিয়েছেন। 28 মার্চ রাতে বনানীর 4 তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে কৌশলে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রায় 40 দিন পর বনানী থানায় মামলা করেন দুই শিক্ষার্থী। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ। দর্শক, আপনারা ঠিক যেমনটি জানেন যে বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সাফাত আহমেদ এবং তার সহযোগী সাদমান সাকিবকে কিন্তু গতকাল রাত সিলেট থেকে আটক করে ভোরবেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তারা গোয়েন্দা কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং সেখানে ভিকটিম সাপোর্ট সেন্টার এবং ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা কিন্তু তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। এবং যতটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি যে দুপুরে তাদেরকে আদালতে তোলা হবে এবং সেখানে রিমান্ড চাওয়া হবে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ধর্ষণের শিকার দুই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন এবং ফরেনসিক পরীক্ষার জন্য তাদের কাপড় চোপড়ের ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনও কিন্তু দিয়েছে আদালত। তো আইনজীবীরা কিন্তু আমাদেরকে বলেছে যে ফরেনসিক রিপোর্টে যদি কোনো ধরনের আলামত নাও পাওয়া যায়, কাপড় চোপড় পরীক্ষা করে কিন্তু আলামত পাওয়া যাবে। এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সিলেটের যে বাড়ি থেকে সাদমান সাকিব এবং সাফাত আহমেদকে গ্রেফতার করা হয়েছে, সেই বাড়িটিতে কিন্তু তারা বুধবার দিন রাত 10টা থেকে 11টার দিকে সেই বাড়িতে তারা গিয়েছিল এবং বেশ কয়েকদিন সারাদিন তাই সেই বাড়িতে ছিল এবং গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তারা সেই বাড়িতে ছিল। তো যতটুকু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে সিলেটের যে বাড়িটিতে তারা অবস্থান করেছিল সেই বাড়িটি আসলে একজন প্রবাসী ছিল এবং এই প্রবাসী তাদের পারিবারিকভাবে আত্মীয় ছিল। তো আসলে বলা যেতে পারে যে দুজন আসামি আটক হয়েছেন এবং 3 জন আসামি কিন্তু এখনো আটক হননি। বাকি 3 জন যে আসামি রয়েছে সেই আসামিদের গ্রেফতারে কিন্তু গোয়েন্দা পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে বিশেষ দল গঠন করা হয়েছে এই আসামিদের গ্রেফতারের জন্য। এই দলটি কিন্তু গতকাল সিলেট থেকে তাদেরকে গ্রেফতার করেছে এবং বাকি 3 আসামি যারা গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতার অভিযান চালাচ্ছে সেই বিশেষ দলটি, এমনকি আমাদেরকে জানিয়েছেন গতকাল পুলিশের আইজিপি। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমরা দেখতে পাই, জানাতে পারি যে দুপুরের পরে তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তাদেরকে রিমান্ডে চাওয়া হবে। এই ছিল আসলে আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, বনানীতে দুই তরুণী ধর্ষণ এবং গ্রেফতার করে তাদের আসামিকে গ্রেফতার করে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেখান থেকে তাদেরকে ঢাকার মিন্টু রোডে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বাঁধ ভেঙে হাওরের জমির ধান 2 সপ্তাহ পানির নিচে থাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। মাছের মরকের পর মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হাওরে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাদের সহযোগিতায় কেউ এগিয়েও আসছে না। ইকরামুল কবিরের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে আজ দেখুন হাওর অঞ্চলের মৎস্যজীবীদের করুণ চিত্র। সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর ভদ্র।
এই সময় সুনামগঞ্জের মিঠা পানির মাছের আধার হাওরগুলোতে মাছ ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে। কিন্তু 30 মার্চ থেকে টানা 15 দিন কাঁচা ধানে ভরা হাওরগুলো পানিতে তলিয়ে থাকার পর এক ধরনের দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের মাঝেই ভেসে ওঠে মরা মাছ। জেলার হাওরগুলোতে মাছের মোড়ক ছড়িয়ে পড়লে কয়েকদিনে 24টি হাওরে 50 মেট্রিক টন মাছ মরে যায়। এই মোড়ক মৎস্যজীবীদের মরণ কামড় হয়ে দেখা দিয়েছে। মাছ না মারা যেত 500, 700, 800 টাকা, 1000 টাকা আমরা এরকম ধরনের মাছ আমরা বিক্রি করে আমরা নিজেরা চলতে পারি। আমরা যে কিতা করে খাইমু একমাত্র এটা বউ আনতার আর কেউ কইতে পারতো না। যে অকাল বন্যায় মাছ আপনার কি বিষাক্ত পানি হয়ে আউরের সবগুলো মাছ মরে গেছে। আমরা জাল ফালাই কিন্তু জালে কোনো মাছই পাওয়া যায় না। জেলার লক্ষাধিক মৎস্যজীবী সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত রয়েছে। আমার মৎস্যবিদের মাধ্যমে আমরা একটা তালিকা তৈরি করে পাঠিয়েছি। আশা করছি ডিপার্টমেন্টও চিন্তা ভাবনা করছে, রিলিফ মিনিস্ট্রির সাথে যোগাযোগ হচ্ছে, চিন্তা ভাবনা করছে, তাদেরকেও সরাসরি আমরা কিছু পুনর্বাসনের ব্যবস্থা করব। এমন পরিস্থিতিতে মৎস্যজীবীরা হাওরগুলোর লিজ প্রথা বাতিল করে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিটা হাওর উন্মুক্ত করে দেয় সরকার, যাতে মাছ ধরতে পারে আমরা কৃষকরা। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সরকার যেন অনুরোধ করি যাতে সরকার এই বিলটা ডাক না দেয়, ডাক না দিয়ে ফি দিয়ে দেয়। ফি দিলে শুনে আমার মাটি সবগুলো করি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পরমাণু শক্তি কমিশন সহ বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান হাওরের পানি পরীক্ষা করে অ্যামোনিয়ার অতিরিক্ত উপস্থিতি এবং অক্সিজেনের ঘাটতির কারণে মাছের মোড়ক দেখা দেয় বলে জানায়। ঢলের পানিতে হাওরগুলো নিমজ্জিত থাকার ফলে প্রায় 41 কোটি টাকার মাছ মরে যায়। এর ফলে হাওরগুলোতে মাছের আকাল দেখা দিয়েছে। মৎস্যজীবীরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সুনামগঞ্জের মাটিয়ান হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভোলার তজুমুদ্দিনে জেলে পুনর্বাসনে বরাদ্দকৃত প্রায় 576 টন চাল বিতরণ না করেই রহস্যজনকভাবে গুদামে মজুদ রাখা হয়েছে। গত 2 মাসে দুস্থ জেলেদের মধ্যে চাল বিতরণের কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। ফলে নিষেধাজ্ঞা মেনে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা থেকে বিরত থাকা প্রায় 7000 জেলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়ী করে চাল দ্রুত বিতরণের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মার্চ এপ্রিল 2 মাস ইলিশ রক্ষা অভিযানের সময় বেকার জেলেদের পুনর্বাসনের জন্য তজুমুদ্দিন উপজেলার 7196 জন জেলের জন্য মাসে 40 কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। অভিযানের শুরুতেই জেলা প্রশাসকের দপ্তর থেকে 2 মাসের জন্য 576 মেট্রিক টন চালের ছাড়পত্র দেয়া হয়। 30 মার্চ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে 5 ইউপি চেয়ারম্যানদের অনুকূলে প্রথম কিস্তির 288 মেট্রিক টন চালের ডিও লেটার দেয়া হয়। কিন্তু ওই চাল বিতরণ না করলেও 26 এপ্রিল ওই 5টি ইউনিয়নে দ্বিতীয় কিস্তির 288 মেট্রিক টন চালের ডিও লেটার দেয় কর্তৃপক্ষ। কিন্তু ওই চালও বিতরণ না করে গুদামেই রেখে দেওয়া হয়েছে। ফলে সরকারি কোনো সাহায্য পাননি জেলেরা। আমরা চাল দিব কইছে, চাল দেয় না আমাকে, এবং দিব আইয়ে নেই বলে চাই। আমরা অনেক গেছি চেয়ারম্যান মেম্বারের কাছে, এরা কইতে আসছে না এখনো চাইলে আসে না, আইলে ডিমু পাইবা। এই চাল বিতরণ না করে মজুদ রাখার বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়ী করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক। বরাদ্দকৃত জেলে পুনর্বাসনের চাল গুদামে মজুদ আছে উল্লেখ করে খাদ্য বিভাগের এই কর্মকর্তা বলেন, দুস্থ জেলেদের কথা চিন্তা করে চালগুলো মজুদ রেখেছেন। এখন চেয়ারম্যানরা সবাই বলছে যে আমরা কিছু চেয়ারম্যানের নক করছি, ঢাকা আছে বলে ঢাকার টাইসা নিয়ে যাবে, আর বলতেছে যে সবাই 1 সপ্তাহের মধ্যে মাল উত্তোলন করে নিয়ে যাবে। উপজেলায় মোট 13,518 জন নিবন্ধিত জেলে সহ প্রায় 20,000 জেলে রয়েছেন। সময় সংবাদ, ভোলা। বোরো মৌসুমে নতুন ফসল ঘরে ওঠানোর আগেই কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে ধানের ব্লাস্ট রোগ। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়েছে শিলা বৃষ্টি ও কালবৈশাখী তাণ্ডব। দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ছড়া খুশির বদলে দীর্ঘশ্বাস হয়ে ঝরছে রাজশাহী অঞ্চলের কৃষকের বুকে। ধান কাটলেও প্রসারিত চোয়ালের হাসি নেই তাদের মুখে। ঋণ শোধে সরকারি সহায়তা চেয়েছেন তারা। এ ব্যাপারে আশ্বস্ত করেছেন কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। মোহনপুর উপজেলার আতানারায়ণপুর গ্রামের 100 বছরের বৃদ্ধ আব্দুল মজিদ সর্দার জীবদ্দশায় গ্রামে ধানের ক্ষেতে এমন বিপর্যয় কখনো দেখেননি।
তাই অসুস্থ শরীর নিয়েও উঠে এসেছেন রুজিরুটির একমাত্র এই উৎসে। নিয়ে আসা গ্যাস ডুবে গেছে, আমার ভাঁচা গেছে এগুলা আমার বয়স হয়ে গেছে এগুলা, কিন্তু এইরকম দুধ বৃষ্টি ধান মারা আমার বয়স করে দেখিনি। বৃষ্টি আর শ্বেতসারের যথেষ্ট ব্যবহারে প্রকৃতির এই সবুজ গালিচায় আশীর্বাদ হয়েছিল চকচকে ধান শীষ। কিন্তু এপ্রিলের শেষে ধানে চিটার পাশাপাশি ধান পাতা ও শীষে দেখা দেয় ব্লাস্ট রোগ। একই সময় কালবৈশাখী ঝড় ও পরপর কয়েকদিন শিলাবৃষ্টিতে হেক্টরের পর হেক্টর নষ্ট হয় আবাদ। এতে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পুঁজি না ওঠায় শঙ্কা তাদের। স্বাভাবিক জীবিকা নির্বাহের চিন্তায় হতাশ কৃষক। এ অবস্থা জেলার তানোর, মোহনপুর, পবা ও দুর্গাপুর উপজেলার অধিকাংশ ধান ক্ষেতের। এমন একটা অবস্থা হয়েছে যে ধানগুলো চিটা হয়ে গেছে ঝড়ে, এক শিকেও ধান নাই, মানে সম্পূর্ণ ঝড়ে পাড়া ফুল ধরা মারা দিছে। আমরা যে শ্রমিক লাগাবো এই লেবারের খরচে আমাদের ধান দিয়ে আসবে না। এই অবস্থায় পরামর্শের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি অনুদান দেয়া হবে বলে জানান এ অঞ্চলের শীর্ষ কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে তাদেরকে আমরা এই বাকি যে ধান আছে দ্রুত কাটিয়ে নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে বোরো মৌসুমে ৬৭,৩৩০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩,০২,০০০ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে রোগ বালাইয়ের আক্রমণে এবার ধানের ফলন ভালো হয়নি। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় ৭২,৩০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। তবে রোগ বালাইয়ের পাশাপাশি চিটার পরিমাণ বেশি হয় আশানুরূপ ফলনের দেখা পাননি চাষিরা। সেই সঙ্গে স্থানীয় বাজারে ধানের মূল্য দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় বাধ্য হয়ে পাশের জেলায় ধান বিক্রি করতে ছুটছেন কৃষকরা। রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করে বেড়েছে মৌসুমী সবজির দাম। বিক্রেতারা বলছেন বন্যার কারণে সবজির উৎপাদন নষ্ট হওয়ায় এবার রমজানেও থাকবে এর প্রভাব। বাজারে মাছের সরবরাহ বাড়লেও বড় মাছের তুলনায় ছোট মাছের দাম কিছুটা বেশি। তবে মুরগি ও মাংসের বাজার ছিল পূর্বের মতোই স্বাভাবিক। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শবে বরাতে রাত জেগে ইবাদত বন্দিগির পর ছুটির দিনে সকাল থেকে বাজারগুলো ছিল কিছুটা ফাঁকা। তবে দিন বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে ক্রেতা সমাগম। ক্রেতাদের অভিযোগ গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। রমজান মাসের এখনো প্রায় 15 থেকে 16 দিন বাকি আছে, তো দেখা যাচ্ছে এখনই প্রতিটা সবজিতে প্রায় 5 টাকা 6 টাকা করে, কোনো কোনো সবজি দেখা যাচ্ছে 10 টাকা করে কেজি বেড়ে যাচ্ছে। লাউ একটা কিনলাম 60 টাকা দিয়ে, কাঁচা কলা 40 টাকা খালি, ছোট একটা মিষ্টি কুমড়া কিনলাম 50 টাকা। অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু দামটা বেশি। অভিযোগ স্বীকার করে বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সব ধরনের সবজির। বন্যা হয়েছে না, অনেক জায়গায় মনে করেন সব জায়গায় বৃষ্টি হয়েছে, মনে করেন মাল একটু নষ্ট হয়ে গেছে, পানি উঠছে, এই কারণে একটু দাম বেশি। রোজার মাসে একটু সবজির দাম বেশি থাকবে, রোজার পরে দেয় কমবে। দুন্দুল বেচতেছি আপনার 60 টাকা 50 টাকা, জালি 50 টাকা পিস, করলা ছোট বড় 50, কাতল বেচতেছি আপনার 60 টাকা। মাছের সরবরাহ বাড়ায় এবং ক্রেতা সমাগম কম থাকায় মাছের দাম ছিল গত সপ্তাহের তুলনায় কম। তবে ক্রেতাদের অভিযোগ বড় মাছের তুলনায় ছোট মাছের দাম তুলনামূলক বেশি। রুই মাছ কিনেছি আমি ওই 300 টাকা করে কেজি, আজকে আমার ভালোই মনে হচ্ছে। ছোট মাছের অপেক্ষা একটু বেশি। রুই মাছ 300 টাকা, 250 আছে, শিং মাছ 450 টাকা কেজি, কার্পল 200 টাকা কেজি, মিরগা গ্লাস 220 টাকা কেজি। বাজার আজকে বাজার একটু কম। চাষের মাছও ভরপুর আছে এবং কি নদীর মাছও ভরপুর পাওয়া যাচ্ছে, এই জন্য মাছের দাম নিয়ন্ত্রণে ঠিক আছে। মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। গরুর মাংস কেজি প্রতি 480 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 700 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে পাট থেকে পচনশীল পলিথিন জাতীয় শপিং ব্যাগের উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের। ধন্যবাদ কাজল। জাতীয়ভাবে জাতীয় পাট দিবস উদযাপন হচ্ছে প্রতি বছর 6 মার্চ এবং আপনি জানেন যে এবছরের 6 মার্চে যে পাট দিবস সেটির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বস্ত্র পাট মন্ত্রণালয়ে পাটের পলিথিন নামক এক ধরনের প্যাকেট সদৃশ বস্তু সেদিন সবাইকে দেখিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে 6 মাসের মধ্যেই এই পলিথিন পাটের পলিমার উদ্ভাবন এবং উৎপাদনের জন্য তারা কাজ করবেন এবং 6 মাসের মধ্যেই তারা এটি উৎপাদন করতে সক্ষম হবেন। বাণিজ্যিকভাবে
প্রাথমিকভাবে যে পাটের পলিমার উৎপাদন কার্যক্রম সেটিরই মূলত আজকে উদ্বোধন করেছেন পাট বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো পাটের জিনিসপত্র এবং মিশ্রণ সামগ্রী এবং কেমিক্যাল, এইসব কেমিক্যালের মাধ্যমেই আসলে মিশ্রণ করে পাট থেকে পলিথিন তৈরির জন্য উদ্যোগ মন্ত্রণালয় নিয়েছে। আসলে বিষয়টি হলো যে পিছিয়ে পড়া পাট খাতের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বিভিন্ন সময়ে, এবং গত ৩-৪ বছরে আমরা দেখতে পেয়েছি পাটের মোড়ক বাধ্যতামূলক আইন বাস্তবায়ন সহ বিভিন্ন ধরনের পদক্ষেপের মধ্যে, এবং পাটের বহুমুখী পণ্য উৎপাদন সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। এবং আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে পাটের বহুমুখীকরণের যে উদ্যোগ সেটিরই আসলে একটি রূপ। এবং এখানে যে পাটের পলিমার ইউনিটের উদ্বোধন করা হয়েছে ডেমরা লতিফ বাওয়ানি জুট মিলে, এবং এর মাধ্যমে আসলে মন্ত্রণালয় একটি বিষয় বলতে চাচ্ছেন যে এর মাধ্যমে পাট খাত আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, যে তাদের যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সেখানে বিশেষ রসদ পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাননীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন, এবং এখানে প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য তারা উপস্থিত রয়েছেন। এবং এখানে যিনি পাট পলিমার উৎপাদনে এবং উদ্ভাবনে মূল দায়িত্ব পালন করেছেন একজন পরমাণু বিজ্ঞানী, তার কথা আমরা শুনেছি। এবং তিনি যেটি বলতে চাচ্ছেন যে পাট খাতকে এগিয়ে নিতে গেলে যে ধরনের উদ্যোগ দরকার এবং যে ধরনের পদক্ষেপ এর আগেও নেওয়া হয়েছে এবং সামনে নেওয়া হবে, সেই একটি সমন্বিত পদক্ষেপের মধ্যেই পাটের পলিমার উদ্বোধন কার্যক্রম। এবং আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে এখানে হাতে তৈরি করে এখানে আসলে পলিমার উৎপাদন করা হচ্ছে, এবং এটা আগামী 1 মাসের মধ্যেই সম্পূর্ণভাবেই অটোমেশন পদ্ধতিতে যাবে। এবং লতিফ বাওয়ানি জুট মিলের এই ইউনিটেই আসলে এখানে উৎপাদন কার্যক্রম শুরু হবে। এবং এখানে আরেকটি বিষয় যে এরই মধ্যে এখানে টেন্ডার করা হয়ে গেছে, এবং মেশিন আনার জন্য যে দরপত্র আহ্বান সেটিও হয়ে গেছে। এবং আগামী 15 তারিখ দরপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং সেদিনই আসলে নির্ধারণ করা হবে যে কারা এই মেশিনগুলো আনার জন্য কাজ পাচ্ছে। এবং সেটি হওয়ার পরে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে মেশিনগুলো চলে আসার পরে মন্ত্রণালয় আশা করছে আগামী 3 মাসের মধ্যে তারা বাণিজ্যিকভাবে পাটের পলিমার উৎপাদন করতে পারবেন। এবং প্রাথমিকভাবে প্রতিদিন 24,000 পিস পলিথিন উৎপাদন করার সক্ষমতা এই মিলের রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো কাজল, পাট পলিমার উদ্বোধন কার্যক্রমের এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী সংবাদে আরো আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, ঢাকা ডেমরা লতিফ বাওয়ানি জুট মিল থেকে পাট থেকে পচনশীল জাতীয় পলিথিন জাতীয় শপিং ব্যাগের উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। এতক্ষণ ছিলাম সেখানে। রাজধানী মিরপুরে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ কারণে হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দিন আর রাত মিলে 1 ঘন্টাও পানি পান না তারা। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক কাজকর্মেও নানা ধরনের অসুবিধায় পড়ছেন বলে জানান তারা। পানির এমন সংকটের মধ্যে ঢাকা ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বিস্তারিত তহা খান তামিমের রিপোর্টে। মিরপুর 11 নম্বর সেকশনের সবুজ বাংলা আবাসিক এলাকার বাসিন্দারা এভাবেই প্রতিদিন পানির কলস আর বালতি নিয়ে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, পানি চাই, পানি। সবুজ বাংলা আবাসিক এলাকা ছাড়াও এভিনিউ 5, আদর্শনগর ও তালতলা বস্তি সহ মিরপুরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ওয়াসার পাইপলাইনে দিনে রাতে কোনো সময়ই পানি আসছে না। এ অবস্থায় রান্না খাওয়া তো দূরের কথা, এমনকি বাথরুমে যাওয়ার মতো পানিও পাচ্ছেন না তারা। 3 দিন ধরে গোসল করতে পারতেছি না। একদিন গোসল করছি, আমি অসুস্থ মানুষ, একদিন গোসল করছি 2 মগ পানি দিয়ে। আমরা পানির বিল দিই না, বাতাসের বিল দিই, আমাদের অসহ্য বিল আসে, আমাদের রিডিং দেখা হয় না, কিছু দেখা হয় না। আমরা 1 আওয়ারও পানি যদি পাই সেটা কর্মে লাগানোর মতো কোনো রকমের পানি পাচ্ছি না। পানি, গ্যাস, কারেন্ট এত কষ্ট করতেছি, আমাদেরকে দেখার মতো কেউ নাই। ভুক্তভোগীরা বলছেন ওয়াসা কর্তৃপক্ষ পানির সরবরাহ নিয়ে অবহেলা করে আসছে। পানির জন্য হাহাকার হলেও তা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। যখন মিডিয়ার কোনো সংবাদকর্মী এই তথ্যটা জেনে ফেলে, সেই রাত্রেই পানি দিয়ে একটু দেওয়া শুরু করেছে, কিন্তু সেই পানিগুলো নোংরা। উৎপাত করার সময় নেতারা আসে, কাজের বেলায় নেতাও নাই, কমিশনারও নাই। একদিন কমিশনারও আসে নাই। কারে মারবো, কারে ধরবো, কার টাকা খাইবো, কেরা চাঁদাবাজি নিবে, এই বেলায় আসে। যদি 100 বাড়িতে দেন, আপনি 100 বাড়িতে আমাদের পেট পাইবেন, কোনো ডিউ কোনো বিল নাই। তাহলে আমাদের জন্য এত বেলা কেন? আমাদের ম্যানেজমেন্ট কোথায়? এ ব্যাপারে ওয়াসার সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করা হলে কথা বলতে নিষেধ আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও অসুস্থ বলে জানানো হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ দখলের কারণে এখন মৃতপ্রায় বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। ক্রমেই সংকুচিত ও ভরাট হয়ে যাচ্ছে খালটি। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানি বের হতে না পারায় প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় আশপাশের এলাকা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল দখলদারদের তালিকা প্রস্তুত করা হলেও উচ্ছেদের ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে পার্থপ্রতিম বিশ্বাসের 2 পর্ব ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাকতাই খাল। বৃষ্টি ও জোয়ারের পানি এই খালের মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু দখলদারদের কবলে পড়ে ক্রমেই যেন অস্তিত্ব হারাতে বসেছে খালটি। দিন দিন শুরু হয়ে যাচ্ছে এটি। গত বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাকতাই খালের 47 দখলদারের তালিকা প্রস্তুত করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অবৈধ দখল, অপরিকল্পিতভাবে সরকারের স্থাপনা এবং অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়ি স্থাপনার কারণে বৃষ্টির পানিতে সয়লাভ হয়ে যায়। অবৈধ দখলদারীদের তালিকাও প্রস্তুত হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে এগুলো কেন উচ্ছেদ হচ্ছে না এটা আমাদের বোধগম্য নয়। যে দলের লিডারের নেতারা আছে ঘরগুলোকে ভাড়া দিতেছে, ব্যবসা করতেছে। সরকারি থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সহ সবাই এই দখলের সাথে যুক্ত বলে জানান নগর পরিকল্পনাবিদ। এই দখলদাররা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রভাবশালী ব্যক্তিরা হয় সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের সদ্ভাব আছে। কাজেই এই রাজনৈতিক দৃঢ় অভিলাষ ছাড়া এবং প্রশাসনের দৃঢ়তা ছাড়া এই নালাখাল উদ্ধার করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা না পাওয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না বলে দাবি সিটি মেয়র ও জেলা প্রশাসকের। জেলা প্রশাসনকে এটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসন সেই হিসাবে সার্ভেও করেছেন এবং তারা চিহ্নিতও করেছেন। এখন এই ক্ষেত্রে ধরেন পরবর্তী করণীয় যেটা সেটা যদি করতে হয় তাহলে তখন এই আদালত যে নির্দেশন দিয়েছেন এটা একটা সার্টিফিকেট কপি লাগবে। মেয়র মহাদের সাথে কথা বলে আমরা দেখি যে কিভাবে উচ্ছেদ করা যায়। তবে উচ্ছেদ এটা করতেই হবে, যেহেতু চাকতাই খাল যতক্ষণ পর্যন্ত অবৈধ দখলদার মুক্ত না হবে ততক্ষণ এই জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী চাকতাই খালের দৈর্ঘ্য প্রায় 18,800 ফুট, প্রস্থ এলাকা ভেদে 20 থেকে 70 ফুট পর্যন্ত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁয়ে চা চাষ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি গড়ে উঠছে চা উৎপাদন কারখানা। বালিয়াডাঙ্গি উপজেলার নিটলডোবা রনবাগ এলাকায় দিন দিন চা বাগান সম্প্রসারিত হওয়ায় বড় বড় উদ্যোক্তারা গড়ে তুলছেন চা উৎপাদন কারখানা। এসব কারখানায় কর্মসংস্থান সৃষ্টির আশা করছেন চা শ্রমিকরা। এদিকে সরকার স্বল্প সুদে ঋণ দিলে এবং ভারত থেকে চা আমদানি বন্ধ করা হলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলে দাবি ব্যবসায়ীদের। আমি এখন বাগানে কাজ করি, ছেলে মেয়ে এনে ভালোই সুখী কাটছি। সুবিধা হয়েছে, মানে চা বাগানে কাজ করি, প্রতিদিন কাজ করাতে মনে করো আমার দিনকাল ভালোই যায়। হ্যাঁ, মানে এটা ভবিষ্যতে একটা রাস্তা হয়ে গেছে। এখানকার মানুষের সীমান্ত ঘেঁষা মানুষ আর সহজেই ওই চোরা কারবারি করতো, আর এই চা বাগান হওয়াতে এবং চা বাগান আরো দিন দিন বৃদ্ধি হওয়াতে এই মানুষজন এখানে কর্মসংস্থান পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তো তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি, সেই সাথে যদি অন্যরকম সহায়তা পায় তাহলে মনে হচ্ছে যে এই এলাকায় চা শিল্পের একটা বড় সম্ভাবনা আছে। বৈরী আবহাওয়ার কারণে মেহেরপুরে লিচু চাষিদের ফলন বিপর্যয়ের মুখে পড়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। চাষিরা জানান মৌসুমের শুরুতে আবহাওয়া ভালো থাকায় লিচুর ফলনও হয়েছিল ভালো, কিন্তু সময় মতো বৃষ্টি না হয় এবং প্রচন্ড রোদে অনেক লিচু গাছেই ফেটে গেছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ের কারণে অনেক লিচু অপরিপক্ক অবস্থায় গাছ থেকে পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 300 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে প্যাকেজ ভ্যাটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী পূর্বের ভ্যাট কমিশনার AKM নুরুজ্জামান। এছাড়া নতুন ভ্যাট আইন নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল রাজধানীর ওয়ারির একটি কমিউনিটি সেন্টারে নতুন ভ্যাট আইন নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় এনবিআর জানায় নতুন আইনে বার্ষিক টার্নওভার 30 লাখ টাকার কম হলে কোনো ব্যবসায়ী ভ্যাটের আওতায় আসবে না, এমনকি বাড়বে না কোনো পণ্যের দামও। এ সময় নতুন আইনের অস্পষ্টতা দূর করার পাশাপাশি ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 10% করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইনে ভ্যাট হার 15% থেকে কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল সচিবালয়ে গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক নেতা ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভ্যাটের হার কমতে পারে বলে জানান তিনি। পাশাপাশি 5 বছরের মধ্যে ভ্যাট দাতার সংখ্যা 5 লাখে উন্নীত করার আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে।
জাতীয় নির্বাচনের আগের বছর 2017-18 অর্থ বছরের বাজেট হবে গণমানুষের জন্য সরকারের সেরা কৃতিত্ব। থাকবে বেশ কিছু চমক। সম্পাদক ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এভাবেই তুলে ধরেন 2017-18 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক আর শোনেন নানা পরামর্শ। বাজেট হ্যাজ বিন মেড এ ম্যাটার ফর পাবলিক। এটা আমাদের স্বাভাবিক গতিধারায় এটা হবে সর্বশ্রেষ্ঠ বাজেট। 8 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 32,000 ভ্যাট দায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন আগামী 5 বছরে এই সংখ্যা 5 লাখে উন্নীত করা হবে। তিনি জানান নতুন আইনে নির্ধারিত ভ্যাট হার কমানো হতে পারে। ভ্যাট আইনের এই যে 15% ইজ নট সেন্ট। That can be relaxed. There will be one uniform rate. Truncated rate থাকবে না। সভায় বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকা নির্ধারণ করার দাবি জানান সম্পাদকরা। তবে এ ব্যাপারে তখনই কোনো জবাব দেননি অর্থমন্ত্রী। ডিজিটাল প্রযুক্তির সুবাদে সংবাদপত্রে বিজ্ঞাপনের সংখ্যা কমেছে উল্লেখ করে সম্পাদকরা দাবি জানান সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর। 100 থেকে 150% সাবসিডি দিয়ে সরকারি বিজ্ঞাপন আমরা ছাপছি, তো এটাকে কমার্শিয়াল রেট একই করে দিলে আমাদের ইনকামটা বাড়ে। যে পত্রিকাতে বিজ্ঞাপন না দিয়ে অথবা জাস্ট একটা ছোট্ট নোটিশ যে এটা অনলাইনে বিজ্ঞাপনটা প্রকাশ করা হয়েছে, এইটুকু দিয়ে আমাদেরকে মেরে ফেলা হবে। আর ওইদিকে টেন্ডারিং এ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রস্তাব করেছিলাম যে এই চ্যানেলগুলোকে ল্যান্ডিং ফি 20 কোটি টাকা ধার্য করা যায় কিনা। আমাদের এই কথার সাথে একমত পোষণ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাস্তবায়নের অপেক্ষা আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান আসছে বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ থাকবে। জিডিপি প্রবৃদ্ধি 7.4 ধরা হলেও তা 7.5-এ পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণের সমাপ্তির সময়সীমা নিয়ে অর্থমন্ত্রী ও প্রকল্পটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। অর্থমন্ত্রী নির্ধারিত সময়সীমা 2018 সালের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে জানালেও প্রকল্পটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য জানিয়েছেন এই সময়ের মধ্যে কোনোভাবেই সেতুর নির্মাণ কাজ শেষ করা সম্ভব না। নানা জল্পনা কল্পনা শেষে 2015 সালের শেষ নাগাদ শুরু হয় দক্ষিণবঙ্গের স্বপ্নের পদ্মা সেতুর কাজ। লক্ষ্য ছিল 2018 সালের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। কাজের অগ্রগতি বিবেচনায় বিভিন্ন সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বারবার জোর গলায় বলেন যে কোনোভাবেই নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে দেশের সর্ববৃহৎ এই প্রকল্প। 2018 সালে পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হবে যান চলাচল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী দাবি করেন 2018 সালে শেষ হবে পদ্মা সেতুর কাজ। মাননীয় মন্ত্রী সাহেব ওবায়দুল কাদের সাহেব প্রায় পদ্মা সেতু দেখতে যান এবং তিনি এ ব্যাপারে আই থিঙ্ক গিভেন দি হাইয়েস্ট অ্যাসুরেন্স যে এটা 18 সালের মধ্যেই কমপ্লিট হবে। কিন্তু পদ্মা সেতু প্রকল্পের সরকার গঠিত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ডক্টর এম শামীম জেড বসুনিয়া বলেন 2018 সালে সেতু নির্মাণ শেষ করা সম্ভব নয়। আমাদের কিছু প্রবলেম আছে পাইলিং দিয়ে, সেটার জন্য হয়তো সম্ভব হচ্ছে না। পানি এই সাইডে পানি অসম্ভব বেশি, ফলে কতগুলো ঝামেলা আছে। বাট উই আর ভেরি মাচ হোপফুল যে বাই 2018 হয়তো হবে না, 19-এর মধ্যে, 19-এর মাঝামাঝি সবাই শেষ হওয়া উচিত। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে এখন পর্যন্ত পদ্মা সেতুর প্রায় 40 ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানানের ব্যবহার ছড়িয়ে দিতে দেশব্যাপী ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার আয়োজন করছে ইস্পাহানি। সকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ প্রতিযোগিতার অডিশনের আয়োজন করা হয়। সারা দেশের মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে হবে এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রচিত হবে বাংলার জয়, বাংলা ভাষার জয়। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইঞ্জিনের ত্রুটির কারণে বোয়িং তাদের 737 ম্যাক্স মডেলের নতুন বিমানের পরীক্ষামূলক ফ্লাইট স্থগিত করেছে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানায় ফ্রান্সের জেনারেল ইলেকট্রিক কোম্পানি এবং সাফরান এস এর তৈরি ইঞ্জিনের একটি প্রোগ্রামে অতিরিক্ত বিলম্বের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোয়িং এবং ইঞ্জিন তৈরিকারী প্রতিষ্ঠান জানায় বিমানটির এই ত্রুটি দূর করতে কত সময় লাগবে তা অনুমান করা যাচ্ছে না। এই ঘটনার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোয়িং এর শেয়ারের দাম 1.3% এবং জেনারেল ইলেকট্রিকের শেয়ারের দাম 0.9% কমে গেছে।
ব্যাংক অব ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে 2017 সালের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 2% থেকে কমিয়ে 1.9% করেছে। প্রতিষ্ঠানটি জানায়, গৃহস্থালী খরচের হার প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত কমে যাওয়ায় কমবে প্রবৃদ্ধি। তাদের মতে জনগণের ধীরগতি আয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে ব্যয় সংকোচন করছে। বিওই ধারণা করছে মূল্যস্ফীতির হার বছর শেষে 2.4% থেকে বেড়ে 2.7% পৌঁছাবে। এছাড়া ডলারের বিপরীতে পাউন্ডের দর হারানোকে বর্তমান পরিস্থিতির জন্য আরও নেতিবাচক বলে মনে করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুলাই থেকে বাড়তি হারে কর পরিশোধ করতে হবে অস্ট্রেলিয়ার বৃহত্তম 5টি ব্যাংকে। এই 5 ব্যাংক হচ্ছে ANZ ব্যাংক, ওয়েস্টপ্যাক, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক, কমনওয়েলথ ব্যাংক এবং ম্যাকুয়ারি। সম্প্রতি ঘোষিত 2017 সালে বাজেট প্রস্তাবনার আলোকে এই ঘোষণা দিয়েছে দেশটির অর্থ সচিব স্কট মরিসন। এই সিদ্ধান্তের বাস্তবায়নে আগামী 4 বছর অতিরিক্ত $620 কোটি রাজস্ব আয় হবে। পাশাপাশি শিক্ষা খাতের ব্যয় কমিয়ে সেখান থেকে সঞ্চয়েরও ঘোষণা দিয়েছেন তিনি। এবারে বাজেটে গুরুত্ব পেয়েছে বড় অবকাঠামো প্রকল্প, স্বাস্থ্য ও আবাসন খাত। নতুন থিম পার্ক আর রিসোর্টে ভ্রমণকারীর সংখ্যা বাড়ায় বছরের প্রথম 3 মাসে ওয়াল্ট ডিজনির মুনাফা হয়েছে $240 কোটি। এই সময়টায় বিনোদনধর্মী এ প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে $1330 কোটি। এ সময়টায় মুভি স্টুডিও, মার্ভেল ও পিক্সার থেকেও ভালো আয় হয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি টিভি চ্যানেল ডিজনি ও এবিসি থেকেও প্রত্যাশার চেয়ে বেশি আয় হয়েছে বহুমুখী এ কর্পোরেট প্রতিষ্ঠানের। তবে স্পোর্টস চ্যানেল ENPS এর গ্রাহক কমার খুব একটা প্রভাব পড়েনি ওয়াল্ট ডিজনির আয়ে। এ কারণে ENPS থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মঙ্গল গ্রহের গবেষণায় রোবটের যথার্থ ব্যবহার করতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মার্স প্রতি বছর আয়োজন করে রোবট প্রতিযোগিতা। পৃথিবীতেই মঙ্গল গ্রহের আদলে তৈরি পরিবেশে রোবটগুলোকে দেয়া হয় নানা চ্যালেঞ্জ। এর ভেতরে সেরা 5-এ পৌঁছাতে অন্তত গৌরবের বলে মনে করা হয়। আগামী 1 জুন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির তৈরি একটি রোবট। শফিক মোহাম্মদের প্রতিবেদন। মঙ্গল গ্রহের এবড়োথেবড়ো পথ চলতে সক্ষম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি এই রোবটটি গ্রহটির লাল মাটি থেকে সংগ্রহ করতে পারবে নমুনা, নভোচারী অথবা মহাকাশচারীকে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি মেরামত, সুইচ অন অফ করার পাশাপাশি ছোটখাটো কাজ করতে পারদর্শীও সে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাও দেওয়া হয়েছে এই যন্ত্রে, যাতে অনেক সমস্যা নিজে থেকে অনুধাবন করতে পারবে এটি। নিজেদের নির্মিত রোবটটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। শেষ মুহূর্তের সংযোজন বিয়োজনের কাজ চলছে রোবটের। দিন রাত ল্যাবে ব্যস্ত সময় পার করছেন টিম অ্যাটেন্ডেন্টের 13 সদস্য। কেন আমরা এটা পার্টিসিপেট করব না, সো সেভাবেই আমাদের একজন ফ্যাকাল্টি ছিলেন, নাম মিস্টার আলারাবি। উনি আমাকে ইন্সপিরেশন দিলেন যে প্রণব, আমরা একসাথে মিলেই কাজ করি, সো আমরা কিছু একটা করতে পারবো। ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ নিজেরাই তৈরি করেছে বলে দাবি টিম অ্যাটেন্ডেন্টের। এই বিশেষত্বর কারণেই 1 থেকে 5-এর মধ্যে থাকার ব্যাপারে আশাবাদী এসব তরুণ বিজ্ঞানীরা। শুরুতে ছিল একবারে র লেভেলে স্টুডেন্ট অ্যান্ড টিচার্স কম্বাইন একটা ওয়ার্ক, পরবর্তীতে হয়ে গেল কি এটা একটা ইউনিভার্সিটি লেভেল ওয়ার্ক। এখন যেটা হয়েছে যে এটা আসলে পুরো বাংলাদেশ লেভেল, এখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। টিম অ্যাটেন্ডেন্টের সাথে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে IUB কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। ওরা যখন প্রথম আমার কাছে এসেছিল, অফকোর্স আই হ্যাড ডাউট ইন মাই মাইন্ড, অস্বীকার করার কিছু নাই। তারপরেও আই ট্রাস্টেড দেম অ্যান্ড চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পারছি। বাট প্রত্যেকটা পার্ট, 3টা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, সবগুলোই আসলে ভেরি চ্যালেঞ্জিং টাস্ক ফর আস। আগামী 1 জুন থেকে আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে বিভিন্ন দেশের 36 দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। সুনামগঞ্জের হাওরে মাছ না পাওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে মৎস্যজীবীদের জীবনযাত্রা। খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত তারা। লিজ প্রথা বাতিলের দাবি। রাজধানী মিরপুরে বেশ কিছু এলাকায় পানির তীব্র সংকট, হাজার হাজার মানুষের জীবনযাত্রা স্থবির। ঢাকা ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বিকার, অভিযোগ স্থানীয়দের। অবৈধ দখলের কারণে এখন মৃতপ্রায় চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদের কোনো উদ্যোগ নেই।
এবং বড় মৌসুমে ফসল ঘরে ওঠানোর আগেই ধানের ব্লাস্ট রোগে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার। ঋণ শোধে সরকারি সহায়তা দাবি, আশ্বাস কৃষি কর্মকর্তাদের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।